কিম নামের এক কার্টুন আর্টিস্টকে দেখিয়ে গল্পের শুরু। সে বাসায় বসে কার্টুন গল্প তৈরি করে, তবে প্রত্যেকবার সে ঠিক সময় মতো গল্প লিখে সাবমিট করতে পারে না। এর জন্য স্টুডিওর ম্যানেজারের কাছ থেকে বকা শুনতে হয়। আজকেও একটা গল্প সাবমিট করার কথা, কিন্তু এখনো গল্পের শেষটা লেখা হয়নি। এমন সময় তার স্ত্রী মিন এসে তার মাথায় একটা আঘাত করে। বাসার কারেন্ট বিলের টাকা রেখেছিল, কিন্তু সেই টাকা কিম খরচ করে ফেলেছে। তাকে কোনো রকমে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে। মিন কাজে যাওয়ার আগে তাকে আবারও টাকা দিয়ে যায়। এরপর সে তার একমাত্র মেয়ে ইউনকে ঘুম থেকে উঠিয়ে তার জন্য ব্রেকফাস্ট তৈরি করে। ইউন আবার গান বাজনা খুব পছন্দ করে এবং সে নিজেও গায়িকা হওয়ার স্বপ্ন দেখে। কিমের কাছে অনেক দিন ধরেই একটা পিয়ানোর আবদার করছিল, কিন্তু সেটার দাম অনেক বেশি হওয়ায় এখনো কিনে দিতে পারেনি। তবে সে প্রমিস করে তার যে কোনো একটা গল্প সফল হলে তার জন্য একটা পিয়ানো কিনে দিবে। ইউন স্কুলে চলে গেলে সে কোনো রকমে একটা এন্ডিং লিখে আজকের গল্পটা শেষ করে। এরপর বেচারা ঘরের সমস্ত কাজকর্ম করতে শুরু করে, মানে জামা কাপড় ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, রান্না করা, এসব আর কি। বুঝতেই তো পারছেন, স্ত্রী চাকরি করে আর তার হাতেও তেমন কাজকর্ম নেই, তাই বাসার কাজকর্মগুলো তাকেই সামলাতে হয়। তো সবকিছু শেষ করে সে টিভি দেখতে বসে। তখন আবার মোবাইলে নোটিফিকেশন আসতে শুরু করে। একটু আগে যেই গল্পটা পাবলিশ করলো সেই গল্পের নিচে মানুষজন লাগাতার কমেন্টস করে যাচ্ছিল। তবে দুঃখের বিষয়, একজনের গল্পটাকে পছন্দ করেনি। সবাই ধুমসে সেই গল্পের লেখককে গালাগাল করছিল, আর এটা নিত্যদিনের ঘটনা। এসব দেখতে দেখতে কিমের খুব মন খারাপ হয়। এরপর সে তার মেয়েকে স্কুল থেকে আনতে যায়। ইউন তখন গান শুনতে শুনতে রাস্তা পার হচ্ছিল, আর একটুর জন্য সে অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পায়। এরপর বাবা মেয়ে খুনসুটি করতে করতে একটা পার্কে চলে আসে। ইউনের কাছে জানতে চায় তার নতুন গল্পটা কেমন লেগেছে। ইউন বলে, সত্যি বলতে গল্পটা একদম মজার হয়নি, আমার বন্ধুদের কাছেও গল্পটা ভালো লাগেনি। এই শুনে কিমের মন আরো বেশি খারাপ হয়ে যায়। তখন ইউন তাকে পরামর্শ দেয় থ্রিলার গল্প লিখতে। বর্তমান যুগের ছেলেমেয়েরা অ্যাকশন আর থ্রিল পছন্দ করে। এরপর তার বান্ধবী চলে আসলে তার সাথে ঘুরতে চলে যায়। যাওয়ার আগে তার বাবাকে কমেন্টসগুলো পড়তে মানা করে যায়, কারণ এতে তার মন আরো বেশি খারাপ হতে পারে। কিন্তু কিম সেগুলো তো আগেই দেখে ফেলেছিল। যাই হোক, এমন সময় তার ম্যানেজার ফোন করে, বলে এই পর্যন্ত একটা গল্প তুমি হিট করাতে পারোনি, এরপরের গল্পটা যদি হিট করতে না পারো তাহলে চাকরি থাকবে না। এরপর দেখা যায় কিম একটা কনস্ট্রাকশন সাইটের কাজ করতে এসেছে। এখানে বস তাকে বিনা কারণে বকাঝকা করে। সে মনে মনে প্রচন্ড রাগান্বিত হয়, তবে প্রকাশ করতে পারে না। বসের সাথে মজা করে পরিস্থিতি সামাল দেয়। তবে এভাবে আর কতদিন। একদিন সে ড্রিঙ্কস করে প্রচন্ড হতাশ হয়ে পড়ে আর সিদ্ধান্ত নেয় একটা জমজমাট থ্রিলার গল্প লিখবে। সেই গল্পের প্রধান চরিত্র হিসেবে একটা অনাথ ছেলেকে দেখায়, যার নাম রাখে জুন। কাহিনীতে বলা হয় কোরিয়ার গোয়েন্দা সংস্থা অনাথ বাচ্চাদেরকে ছোটবেলা থেকে কঠোর ট্রেনিং দিয়ে এজেন্ট বানায়। এরপর এদেরকে বিভিন্ন ভয়ানক মিশনে পাঠানো হয়, আর এসব কিছু করা হয় লোকচক্ষুর আড়ালে। সাধারণ মানুষ জানতেই পারে না এরকম একটা ভয়ানক টিম আছে, আর এই টিমের নাম রাখা হয়েছিল শিল্ড। গল্পটার প্রথম পর্ব লিখে সে ঘুমিয়ে পড়ে। পরদিন দেখতে পায় তার স্ত্রী কাজে যায়নি এবং তার জন্য অনেক সুস্বাদু খাবার রান্না করছে। এরপর তাকে নিজের হাতে খাইয়ে দেয়, বলে তুমি এত সুন্দর একটা গল্প আগে লিখলেই তো পারতে, তোমার নতুন গল্পটা হিট হয়েছে। এই শুনে কিম একদম হা হয়ে যায়। কম্পিউটার চেক করে দেখে গত রাতের লেখা গল্পটা পাবলিশ হয়ে গিয়েছে। আসলে গত রাতে সে ঘুমিয়ে পড়ার পর মিন এটা পাবলিশ করে দিয়েছিল, আর এই গল্পটা মানুষের এত বেশি পছন্দ হয়েছে যে সেটা রাতারাতি ভাইরাল হয়ে যায়। এইদিকে টেনশনে কিমের অবস্থা একদম খারাপ। সে তার ম্যানেজারকে অনুরোধ করতে থাকে গল্পটা সার্ভার থেকে সরিয়ে নিতে, কিন্তু ম্যানেজার তার কথা শুনতে চায় না। উল্টো এই গল্পের পরের পর্বগুলো লিখতে বলে। কিম তারপর খুব হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছিল। তার এত বেশি টেনশন করার পেছনে বিশাল একটা কারণ আছে, যেটা একটু পরেই জানতে পারবেন। যাই হোক, এমন সময় বৃষ্টি শুরু হলে ইউনকে স্কুল থেকে আনতে একটা ছাতা নিয়ে আসে। তখন দেখতে পায় তার মেয়ে এক বড়লোক বান্ধবীর সাথে গাড়িতে করে যাচ্ছে। এই দিকে সে আর ইউনকে ডাক দেয় না। মন খারাপ করে বাসায় ফিরে ইউনের রুমে যায়। ডায়েরিতে ইউন একটা গান লিখছিল, যেটা পড়ার সময় তার চোখে পানি চলে আসে, কারণ ইউন সেই গানে তার জীবনের গল্পটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তাদের আর্থিক অবস্থা খারাপ, বাবা একটা ভালো কাজ করার চেষ্টা করছে কিন্তু পারছে না। এদিকে তার একটা স্বপ্ন আছে, সে ধনী হতে চায়, এসব আর কি। এরকম হতাশাপূর্ণ কথাগুলো দেখার পর সিদ্ধান্ত নেয় যাই হোক না কেন তার পরিবারটাকে আর অভাবে রাখবে না। তার নতুন গল্পটা এগিয়ে নিতে পরের পর্বগুলো লিখতে শুরু করে। জুন নামের সেই এজেন্ট বিভিন্ন দুর্ধর্ষ মিশনে যেত। সেই মিশনগুলো একটা একটা করে প্রতি পর্বে দেখানো শুরু করে। এভাবে সে প্রতিদিন একটা করে নতুন গল্প পাবলিশ করতে থাকে। আর এই গল্পগুলো এত বেশি থ্রিলিং এবং অ্যাকশনে ঠাসা ছিল যে সবাই এগুলো খুব পছন্দ করত। শিল্ড টিম, সিক্রেট এজেন্ট জুন, এসব চরিত্রগুলো সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে, কিন্তু কেউই গল্পের লেখকের নাম জানতো না। কিম বেনামি একটা নামে অ্যাকাউন্ট খুলে সেই সাইটে এগুলো পাবলিশ করে যাচ্ছিল। এভাবে সে কিছু টাকা পয়সা ইনকাম করে। তার মেয়েকে একটা পিয়ানো কিনে দেয়।
যেটা পেয়ে সে খুশিতে আত্মহারা হয়ে যায়। সবকিছুই একদম ঠিকঠাকভাবেই চলছিল। এমন সময় সিউং নামের এই লোকটাকে দেখানো হয়। সে একজন NIS অফিসার। এই ক্যাফের একটা কম্পিউটার থেকে শহরে হামলা করার পোস্ট করা হচ্ছিল। এই বিষয়ে তদন্ত করতে এসেছে। তবে দেখতে পায় দুজন বাচ্চা ছেলে মজার ছলে এই পোস্ট করেছিল। তারা আসলে বাস্তবে এজেন্ট দেখতে চাইতো। সিউংকে দেখে বলে, আপনাকে তো চেনা চেনা মনে হচ্ছে, আপনি তো শিল টিমের ট্রেনার তাই না? এই শুনে সিউং আটকে ওঠে, কারণ এটা ছিল টপ সিক্রেট একটা বিষয়। ছেলেগুলো বলে, এটা না জানার কি আছে, সবাই জানে আপনি এজেন্ট জুনের ট্রেনার। তখন সে কিমের সেই গল্পটা প্রথমবারের মতো দেখতে পায় এবং সে অবাক হয়ে যায়, কারণ সেখানে একটা চরিত্র একদম তার সাথে মিলে যাচ্ছিল আর গল্পের কাহিনীগুলো একদম সত্য। এখানে ঘটনার প্রবাহ চলে আসে অতীতে। আমরা এখন কিমের আসল পরিচয় জানতে পারবো। দেখা যায় সে ছোটবেলা থেকে ছবি আঁকতে খুব ভালোবাসতো। একদিন তার বাবা মায়ের সাথে ঘুরতে বের হয়েছিল। দুর্ভাগ্যবশত অ্যাক্সিডেন্টে তার বাবা মা দুজনেই মৃত্যুবরণ করে। এরপর তাকে একটা অনাথ আশ্রমে পাঠানো হয়। একদিন সে তার থেকে বড় কয়েকজন ছেলেকে মারধর করে একদম আহত করে ফেলে। এই খবর চলে যায় অফিসার সিউং এর কাছে। সে চলে আসে কিমকে তাদের শিল টিমে যুক্ত করতে। এভাবেই সে বিভিন্ন অনাথ আশ্রম থেকে সব থেকে বেস্ট ছেলেদের ট্রেন করত। এরপরের কাহিনী নিশ্চয়ই আপনাদের জানা আছে। মানে কিম যে গল্পগুলো অ্যানিমেশনের মাধ্যমে ফুটিয়ে তুলতো, সেগুলো ছিল তার নিজের জীবনের সত্য কাহিনী। আর তার নাম আসলে কিম না, সেই হচ্ছে জুন। শিল টিমের সব থেকে বেস্ট এজেন্ট ছিল সে। একবার তাকে পাঠানো হয় এক ডাক মাফিয়া জেসনকে ধরতে। একাই সেই আস্তানায় ঢুকে সবাইকে মেরে একদম আহত করে ফেলে। তবে জেসনকে পায় না, ধরে আনে তার ছোট ভাইকে। এরপর তাকে প্রচন্ড মারধর করা হচ্ছিল। এই নির্যাতনে সে মৃত্যুবরণ করে। এরপর জুন বের হয়ে যায় জেসনকে ধরতে। অন্য আরেকটা গ্যাংয়ের সাথে জেসনের দেখা করার কথা ছিল একটা জাহাজে। জুন সেখানে হেলিকপ্টারে করে আসে। নির্দিষ্ট জায়গায় পৌঁছে নিচে লাফ দেয়, কিন্তু প্যারাশুটটার খোলে না। ফলে সে গভীর সমুদ্রে পড়ে হারিয়ে যায়। তাকে খুঁজে না পেয়ে সিউংরা তাকে মৃত হিসেবে ঘোষণা করে। তবে জুন আসলে জীবিত ছিল। সে পরিকল্পনা করে সমুদ্রে ঝাঁপ দিয়েছিল, কারণ সে স্বাধীনভাবে জীবনযাপন করতে চাইতো, হতে চাইতো বিখ্যাত কার্টুন আর্টিস্ট। এরপর সে অন্য শহরে সে নতুন পরিচয় থাকতে শুরু করে। মিনকে বিয়ে করলে একটা সুন্দর সংসার হয়, আর এভাবেই কাটিয়ে দেয় 15টা বছর। তবে সে বেঁচে আছে এই খবরটা এখন সিউংরা সেই গল্পের মাধ্যমে জেনে ফেলেছে। সান নামের এক অফিসার মনে করে জুন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আসলে তাদের কয়েকজন অফিসার অজানাভাবে মারা যাচ্ছিল। তার ধারণা জুন এই খুনগুলো করেছে কোনো গ্যাংয়ের সাথে মিলে। যদিও সিউং আপত্তি জানায়, তবে যদি ধারণা সঠিক হয় তাহলে তো মুশকিল। তাই জুনকে ধরে আনার জন্য পরিকল্পনা শুরু করে। এরপর আমরা লি নামের এই ছেলেটাকে দেখতে পাই। দেখা যায় ভিক্ষুক সেজে একজনের ওপর নজরদারি করছে। এমন সময় সিউং তাকে ফোন করে জানায় জুন বেঁচে আছে, তাকে ধরতে যেতে হবে। এই শুনে লি দ্রুত হেডকোয়ার্টারে ফিরে আসে। এরপর সোজা চলে যায় স্টুডিওর ম্যানেজারের কাছে। তাকে জুনের ছবি দেখিয়ে তার ঠিকানা জিজ্ঞাসা করে, কিন্তু ম্যানেজার তখন হাসতে শুরু করে। জুন একজন স্পাই এজেন্ট সেটা বিশ্বাস করতে চায় না। খানিকটা উত্তম মধ্যম দিলে জুনকে ফোন করে। সে তখন কনস্ট্রাকশন সাইটে কাজ করছিল। কয়েক মিনিটের মধ্যে কয়েকজন অফিসার সেখানে চলে আসে। এই দেখে জুন পালানোর চেষ্টা করে, তবে তাকে ওয়াশরুমে ঘিরে ফেলা হয়। তবে সে ছিল একজন অসাধারণ ফাইটার। দেখা যায় তাদেরকে এক এক করে মেরে একদম অজ্ঞান করে ফেলেছে। সেখানে আবার তার সেই বস হালকা হতে এসেছিল, যার আগে তাকেও একটু ভয় দেখায়, মানে তার অপমানের প্রতিশোধ নিয়ে নেয়। জুন বাসায় এসে দ্রুত তার পাসপোর্ট আর অন্যান্য জিনিসপত্র গোছাতে শুরু করে। মিনকে ফোন করে বলে, ইউনকে নিয়ে এয়ারপোর্টে চলে যাও, আমরা অন্য দেশে চলে যাব, কারণ আমার আসল পরিচয় হলো আমি শিল টিমের এজেন্ট। কিন্তু মিন তার কথায় বিশ্বাস করে না। সে মনে করে জুন মাতাল হয়ে গিয়েছে, তাই তাকে গান বন্ধ করতে থাকে। এমন সময় শিল টিমের মেম্বাররা তার বাসাতেও আক্রমণ করে। জুন প্রথমে তাদের সাথে মারপিট করলো। লিকে দেখে সে থেমে যায়, কারণ তার মনে পড়ে সিউং 15 বছর আগে লিকে পরিচয় করে দিয়েছিল। লি তাকে বলেছিল, আপনি আমার আইডল, বড় হয়ে আমি আপনার মতো একজন এজেন্ট হব। জুন তাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করত। লিয়ের সাথে কথা বলার সময় পেছন থেকে সান তাকে অজ্ঞান করে ফেলে। ওইদিকে জেসনও জানতে পারে জুন বেঁচে আছে। দেখা যায় ম্যানেজারকে মারধর করে জুনের সমস্ত তথ্য বের করছে। এইদিকে তখন জুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখা হয়। লি তাকে বিশ্বাসঘাতক মনে করে খুব কষ্ট পায়, কারণ সে তাকে বড় ভাইয়ের মতো দেখত। এমন সময় সিউং তার সাথে দুর্ব্যবহার শুরু করে। এত পরিশ্রম, এত সময় তার পেছনে ঢেলেছে, আর সে কিনা পালিয়ে গিয়েছিল। জুনও একদম তার মুখের উপর বলে দেয়, সে সরকারের পুতুল হয়ে থাকতে চায় না, সে চায় তার নিজের জীবন নিজের মতো করে পরিচালনা করতে। এর মাঝেই আবার চলে আসে সান, আর সে হচ্ছে খুব রাগী মানুষ। জুনকে জিজ্ঞেস করতে থাকে সে কোন গ্যাংস্টারের সাথে হাত মিলিয়েছে, কিন্তু জুন তো এসবের কিছুই জানে না। কিছুক্ষণ পর জুনের ফোনে মিনের একটা কল আসে। রিসিভ করতেই অপর পাশ থেকে জেসন তাকে বলে, তোর স্ত্রীকে জীবিত দেখতে চাইলে সিউংকে আমার বলার ঠিকানাতে নিয়ে আয়, সময় মাত্র 30 মিনিট।
31 মিনিট থেকে প্রতি মিনিটে একটা করে আঙ্গুল কেটে রাখবো। এই শুনে জুনের মাথা খারাপ হয়ে যায়। রিকে বলে, আমি সব স্বীকার করতে রাজি, তবে কথা বলবো শুধু সিয়ং এর সাথে। এরপর সিয়ং তার কাছে সবকিছু জানতে আসে, আর তখন সে তার উপর আক্রমণ করে কলমটা নিয়ে নেয়। তার হাত করা খুলে সিয়ংকে পরিয়ে দেয়। সানরা এসে দেখে সিয়ংকে গান পয়েন্টে জিম্মি করে ফেলেছে। এরপর তাদেরকে সেই রুমে আটকে দিয়ে সিয়ংকে নিয়ে বের হয়। পেছন থেকে লি তাকে আটকানোর চেষ্টা করে, তবে জুন তাকে ঘুষি মেরে বসিয়ে দেয়। এরপর একটা গাড়িতে করে তারা বেরিয়ে যায়। তবে তাকে ধরার জন্য সান একটা টিম পেছনে লাগিয়ে দিয়েছিল। জুন বুদ্ধি করে একটা সুড়ঙ্গের ভেতর গাড়ি দাঁড় করায়। অফিসাররা সেখানে আসলে জুন সুযোগ বুঝে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তবে তার উদ্দেশ্য এদের মেরে ফেলা নয়, তাদের অজ্ঞান করে অন্যরা একটা গাড়িতে উঠে যেতে শুরু করে। তবে দেখা যায় তাকে ফলো করছিল জেসনের এক লোক। জুন সেই অফিসারদের আহত অবস্থায় ফেলে গেলেও সেই লোক এসে তাদেরকে মেরে ফেলে। এর ফলে যখন সান এসে দেখতে পায় তার অফিসাররা মরে পড়ে আছে, তখন সে ধরে নেয় এই কাজটা করেছে জুন। এতে সে আরো বেশি রাগান্বিত হয়ে যায়। এদিকে জুন সিয়ংকে জানায় তার স্ত্রীকে কেউ একজন অপহরণ করেছে, আর সে চায় সিয়ংকে তার কাছে নিয়ে যাক। এই নিয়ে দুজনের মধ্যে বেশ তর্ক হয়। ব্যাপারটা ছিল বেশ মজার। মানে সিয়ং তো বিয়ে করেনি, তাই জুন বলে, আপনি স্ত্রীর ভালোবাসা সম্পর্কে কি বুঝবেন? অপহরণ করা হয়েছে আমার স্ত্রীকে। এমন সময় তার মনে পড়ে আজকের এপিসোডে দেখানো হবে জেসনের ভাইকে কিভাবে সিয়ং নির্যাতন করে মেরে ফেলেছিল। এটা মনে পড়তেই সে দ্রুত ম্যানেজারকে ফোন করে। তখন জানতে পারে সকালে জেসন নামের এক লোক তার সম্পর্কে সমস্ত ইনফরমেশন নিয়ে গিয়েছে। এই শুনে দুজন কনফার্ম হয় মিনকে অপহরণ করেছে জেসন। এদিকে ম্যানেজার একটু আগেই নতুন এপিসোডটা পাবলিশ করে দিয়েছে। এই শুনে তো সিয়ং একদম আগুন হয়ে যায়, কারণ সেই ঘটনা জানাজানি হলে তার চাকরি থাকবে না। সে বলে, গাধার বাচ্চা, জলদি পর্বটা ডিলিট করো, না হলে কিন্তু সারা জীবনের জন্য জেলে পাঠিয়ে দেব। কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে যায়। গল্পটা সবার কাছে পৌঁছে গিয়েছে। জেসনও তার ছোট ভাইয়ের মৃত্যুর দৃশ্য দেখে কান্না করে এবং মিনের উপর রাগান্বিত হয়ে যায়। তবে মিন বলতে থাকে তার স্বামী সাধারণ একজন কার্টুন আর্টিস্ট, সে ভুল করে হয়তো তাকে উঠিয়ে এনেছে। কিন্তু জেসন জানে জুন কি পরিমাণ ভয়ানক একজন এজেন্ট। এদিকে আবার সিয়ং এর ফোন বেজে ওঠে, আর সে তার ফোনটা লুকিয়ে রেখেছিল প্যান্টের মধ্যে। জুন সেটা কোনো রকমে বের করে। সান ভিডিও কলে তাকে দেখায় ইউনকে জিম্মি করে রেখেছে। 10 মিনিটের মধ্যে সারেন্ডার না করলে তার মেয়েকে হত্যা করবে। এই শুনে জুন একদম পাগলের মতো শুরু করে। দেখা যায় সে জেসনের আস্তানায় চলে এসেছিল, তবে গাড়িটা ঘুরিয়ে চলে যেতে থাকে তার মেয়েকে বাঁচাতে। এইদিকে মিন চিৎকার করে বলতে থাকে, বজ্জাত লোক, একবার খালি বাসায় যাই, তারপর মজা দেখাবো। এইদিকে জেসনও পুরো অবাক, কি হলো, সে চলে গেল কেন? তখন জুন ফোন করে বলে, তুই ভাই আরেকটু সময় দে, আমি একটা গুরুত্বপূর্ণ কাজ শেষ করেই ফিরে আসছি। এরপর সে তার স্ত্রীর জন্য কান্না করে, বলে সে খুব ভালো একজন মেয়ে, আমাকে অনেক ভালোবাসে। কিন্তু দেখা যায় মিন তাকে অকথ্য ভাষায় গালাগাল করছে। এরপর সে বুদ্ধি করে একটা মদের বোতল ভেঙে সেই কাঁচ দিয়ে তার বাঁধন খুলে ফেলে। অপরদিকে ইউনকে নিয়ে আসা হয় একটা সেফ হাউসে। এখানে লি একদমই বিশ্বাস করতে চায় না জুন কাউকে খুন করেছে, কিন্তু সান তার কথাতে একদম অটুট। সে ইউনকে চেক করাচ্ছিল। তখন লি তাকে একটু সাইডে নিয়ে যায়, জুতো থেকে মোবাইলটা বের করে নিজের কাছে রাখে, কিন্তু সানকে বলে ওর কাছে কোনো মোবাইল নেই। এরপর তাকে নিয়ে ওয়াশরুমে যায়, আর সেই জানালা দিয়ে পালিয়ে আসে। এরপর জুনকে মেসেজ করে একটা ঠিকানায় চলে আসতে বলে। জুন রকেটের গতিতে সেই স্থানে পৌঁছায়, দৌড়ে গিয়ে তার মেয়েকে জড়িয়ে ধরে। এমন সময় লি এসে তার পিস্তল তাক করে। তখন ইউন তাকে একদম ইমোশনাল করে দেয়। সে বলে, বাবা যখন ড্রিঙ্কস করে মাতাল হয়ে যায় তখন সে আপনার ব্যাপারে অনেক গল্প করে। সে আপনাকে ছোট ভাইয়ের মতো দেখে। সে খুব ভালো মানুষ। কার্টুন একে টাকা ইনকাম না হয় কনস্ট্রাকশন সাইটে কাজ করত, কিন্তু আমাদের বলতো না। এরপর সে লিকে আঙ্কেল বলে তার হাত ধরে। এতে লিয়ের মনটা নরম হয়ে যায়। সিয়ংকে জিম্মি করেছিল কেন জিজ্ঞেস করলে জানতে পারে জুনের স্ত্রীকে কিডন্যাপ করেছে জেসন, তাকে ছাড়ানোর জন্যই এত দৌড়ঝাঁপ। এরপর লি তাদেরকে নিয়ে আসে একটা গোপন আস্তানায়। এই জায়গাটা আগে জুন ব্যবহার করত। দেখতে পায় তার ছবিগুলো এখনো লি সংরক্ষণ করে রেখেছে। এরপর তারা সেখান থেকে অনেকগুলো অস্ত্র নিয়ে বের হয় একদম স্টাইলিশ ভাবে। তবে মাঝপথে জুন লিকে ঘুষি মারতে থাকে, যেন সামরা তাকে এসে জিজ্ঞেস করলে বলতে পারে জুনকে ধরতে গিয়ে সে আহত হয়েছে। পরিকল্পনা অনুযায়ী লি সেটাই বলে, কিন্তু কাজ হয় না। সান বুঝতে পারে সে নাটক করছে। এদিকে ইউন তার বাবাকে বলছিল ছোটবেলার ট্রেনিং অনেক কষ্টের ছিল, তাই না বাবা? সিং বলে ওঠে, তোমার বাবাকে তো ট্রেনিং দিয়েছি আমি, একদম কষ্ট হয়নি ওর। এই শুনে ইউন তাকে মারতে থাকলে সিং বলে, একদম বাবার মতো হয়েছে। এরপর তারা জেসনের আস্তানায় পৌঁছায়। ইউন সবকিছু দেখানোর জন্য ভিডিও কল দেয় সানদেরকে। এটা দেখার পর সান তার টিম নিয়ে সেই আস্তানার দিকে রওনা হয়। এদিকে জুন জেসনের কথা মতো সিউংকে নিয়ে আসায় তার স্ত্রীকে হাজির করা হয়। তবে দেখা যায় সে মাতাল হয়ে আছে। আসলে সেই ঘর থেকে বের হতে না পেরে জেদ করে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল। এমন সময় জুনকে মারধর করতে দেখে মিন প্রচন্ড রাগান্বিত হয়ে যায় এবং আচমকা সবাইকে এলোপাতাড়ি মারতে শুরু করে।
তবে এটা ছিল সম্পূর্ণ তার কল্পনা। দেখা যায় একটা গাড়ির ওপর শুয়ে মাতলামো করছে। জুন তাকে সামলানোর জন্য ছুটে আসে। বিন বলে, তুমি আমার স্বামী, তুমি কোনো এজেন্ট হতে পারো না। ওরা মিথ্যা বলছে, তাই না? জুন উত্তরে না বলে। এ শুনে জুনের উপর রেগে যায়। এদিকে সিউংকে একটা চেয়ারে বেঁধে ফেলা হয়। ঠিক যেভাবে তার ভাইকে মারা হয়েছিল, জুনকে দিয়ে সেভাবে তাকে নির্যাতন করায়। কিছুক্ষণ পর জেসন একটা ফায়ার গান দিয়ে দুজনকে মারার জন্য রেডি হয়। ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে সানের দলবল, আর সেখানে থাকা সবাইকে তাদের গান পয়েন্টে নিয়ে নেয়। তবে সে এখনো মনে করে জুন তার টিমের লোকজনদেরকে খুন করছিল। জুন বোঝানোর চেষ্টা করে সেই খুনগুলো করাচ্ছিল জেসন, আর সে তার স্ত্রীকে বাঁচানোর জন্য সিউংকে জিম্মি করেছিল। কিন্তু সান তার কথায় বিশ্বাস করতে চায় না। জুনের দিকে অফিসাররা পিস্তল তাক করলে বিন তার সামনে ঢাল হয়ে দাঁড়ায়। সিউং বোঝানোর ট্রাই করে, তবে সান তাকেও মেরে বসে। এরপর লি জুনের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে, তবুও সান থামতে চায় না। তখন ইউন গাড়ি থেকে নেমে দৌড়ে এসে তার বাবার সামনে দাঁড়ায়। তখন সান স্নাইপারকে বলে শুট করতে। এই দেখে লি দৌড়ে সামনে এসে পড়ে। তখন গুলিটা তার কাঁধে লাগে। এতে সে মারা যায় না, তবে আহত হয়। এইদিকে জুন একটু বেশি ইমোশনাল হয়ে বেচারার এই অবস্থা করে ফেলে। এমন সময় আবার জেসনের এক স্নাইপার সানদের টার্গেট করে মারতে থাকে। জুন সেই স্নাইপারকে মারতে গেলে জেসন তাকেই উল্টো গুলি করে দেয়, আর সে একদম নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এইদিকে সবাই হতবাক হয়ে যায়, আর সুযোগ বুঝে তাদেরকে জেসন জিম্মি করে ফেলে। এরপর সানকে বলতে থাকে, তুই আসলে একটা বলদ। জুন নির্দোষ ছিল, অথচ তোর বোকামির কারণে ওকে মারা যেতে হলো। তখন লি আর সিউংও তাকে গালাগাল করতে থাকে, বলে আগেই বলেছিলাম জুন কিছু করেনি। এভাবে তাদের মধ্যে একটা হাস্যকর ঝগড়া হয়। এরপর জেসন মিন এবং তার মেয়েকে মারার জন্য এগিয়ে আসে, আর ঠিক সেই সময় জুন উঠে পড়ে। আসলে সে বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল। সে ফায়ার গানের শুট করে বিশাল একটা বিস্ফোরণ ঘটায়। এরপর সানদের টিম গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা একদিকে ফাইট করছিল, আরেকদিকে জুন তার মেয়ে আর মিনকে একপাশে নিয়ে যায়। বুলেট প্রুফ জ্যাকেটগুলো তাদের পরিয়ে দেয়। মিনকে বলে, যদি আমার কিছু হয়ে যায় তাহলে ইউনের খেয়াল রেখো। এই বলে তাকে কিস করে। আর এই দৃশ্য দেখে সিং একদম লজ্জায় পড়ে যায়। এরপর সে ইউনকে বলে, তোমাকে মেয়ে হিসেবে পেয়ে আমি ধন্য, মায়ের খেয়াল রেখো। এরপর সে হিরোর মতো জেসনের গুন্ডাদের মারার জন্য বেরিয়ে পড়ে। এদিকে ইউনরা সেখান থেকে বের হওয়ার সময় এক গুন্ডা তাদের মারার জন্য আসে। এমন সময় হাজির হয় সিয়ং, আর সে ওই গুন্ডার সাথে তুমুল একটা লড়াই করে। তার পেছন দিকে ছুরি ঢুকিয়ে দিয়ে একদম অবস্থা টাইট করে দেয়। ওইদিকে পরিস্থিতি খারাপ দেখে জেসন পালানোর চেষ্টা করছিল, কিন্তু জুন তার পিছু নেয়। এরপর অনেকক্ষণ যাবত তাদের মধ্যে ফাইট চলে। জেসনও খুব ভালো মারপিট করতে জানতো, কিন্তু জুনের সাথে পেরে ওঠে না। জানালা দিয়ে ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে দেয়। এর ফলে ঘটনাস্থলে সে মৃত্যুবরণ করে। সবাই খুব আনন্দিত হয়, আর এভাবেই জুন তার শেষ মিশন সম্পন্ন করে। এরপর আমরা কয়েকদিন পরের দৃশ্য দেখতে পাই। জুন তার পরিবার নিয়ে একটা জায়গায় ঘুরতে এসেছিল। সিদ্ধান্ত নিয়েছে কার্টুন আর্টিস্ট হয়ে জীবন পার করবে। তার জীবনের সমস্ত মিশন এক এক করে ফুটিয়ে তুলত, তবে একটু এক্সট্রা মশলা আর ডায়লগ বাজিয়ে যুক্ত করে। আর চরিত্র এবং জায়গার নাম পাল্টে দিত। তবে লি তাকে জানায় কিছু রাশিয়ান হ্যাকার তাদের নেটওয়ার্ক হ্যাক করেছে। এছাড়া অনেক ভয়ানক গ্যাংস্টার তাকে খুঁজে বেড়াচ্ছে। বেশিদিন সে এভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। তাছাড়া এই কার্টুন একে কত টাকাই ইনকাম করবে। তখন ইউনিসে বলে, আমার বাবা একদিন সব থেকে জনপ্রিয় আর্টিস্ট হবে। মিনও তার হাজব্যান্ডের পক্ষে। এই দেখে জুন খুব প্রাউড ফিল করে তার পরিবার নিয়ে। আর এই হাসি খুশি দৃশ্যটা দেখিয়ে অসাধারণ গল্পটার সমাপ্তি ঘটে। তবে এটাই কিন্তু শেষ নয়, এই মুভির দ্বিতীয় পার্ট বের হয়েছে।